বঙ্গোপসাগরের ভারী হয়ে আসছে এক অদ্ভুত নিস্তব্ধতা। চট্টগ্রাম নৌঘাটির দক্ষিণে রাডার ঘরে নীল আলো জ্বলছে টিপ টিপ করে। একজন তরুণ অফিসার হেডফোন খুলে ধীরে বলল, স্যার, মার্কিন ড্রোনটা আবার একই রুটে ঘুরছে। ঢাকা সদর দপ্তরে তখনও আলো জ্বলছে। একাধিক মনিটরে দেখা যাচ্ছে ভারতীয় জাহাজের গতিপথ, আমেরিকান সিকোয়েন্স বিমান আর মিয়ানমারের দিক থেকে আসা কিছু অস্বাভাবিক সিগন্যাল। একজন কর্মকর্তা ঠান্ডা কণ্ঠে বললেন, সমুদ্রের নিচে খেলা শুরু হয়ে গেছে। এবার দেখা যাক কে প্রথম ঘাঁটি করে। এই মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতির নীরব মানচিত্রে এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলাদেশ, যেখানে চীন, রাশিয়া, ভারত আর যুক্তরাষ্ট্র চার পরাশক্তির স্বার্থ একে অপরের সঙ্গে ছেদ করছে। মাত্র 6 মাস আগেও ওয়াশিংটন ভেবেছিল ভারতই হবে তার একমাত্র দক্ষিণ এশীয় ভরসা, কিন্তু ইতিহাস সবসময় পরিকল্পনার বাইরে চলে যায়। রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক ঠান্ডা করার জন্য যুক্তরাষ্ট্র শুরু করেছিল চাপের খেলা। H-1B ভিসা বন্ধ, 50% আমদানি শুল্ক, এমনকি প্রতিরক্ষা ক্রয় নিষেধাজ্ঞার হুমকি সবই ছিল সেই চাপের অংশ। কিন্তু ফলাফল হলো উল্টো। দ্য মস্কো টাইমস লিখেছিল, ওয়াশিংটনের শাস্তি নয়, বরং বন্ধুত্বের বুনিয়াদ মজবুত করল মস্কো আর নয়াদিল্লির সম্পর্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হঠাৎ ভারত সফর তাই কেবল কূটনৈতিক ভদ্রতা নয়, এটি ছিল এক নতুন ভূ রাজনৈতিক ঘোষণা। ভারত এখন আবার ক্রেমলিনের কাতারে। রাশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়েছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি। এই চুক্তির অধীনে রাশিয়ার যুদ্ধজাহাজ ও বিমান ভারতের বন্দর, ঘাঁটি ও আকাশপথ ব্যবহার করতে পারবে। ভারতীয় সেনারাও প্রবেশ করতে পারবে রাশিয়ার ঘাঁটিতে, এমনকি আর্কটিক পর্যন্ত। দ্য হিন্দু রিপোর্ট করেছে, রেলস চুক্তি ভারতীয় প্রতিরক্ষার সবচেয়ে বড় কৌশলগত মোড়, যা যুক্তরাষ্ট্রের কোয়াড জোটের ওপর সরাসরি আঘাত। এমনকি রাশিয়ার স্টেট ডুমায় এই চুক্তি অনুমোদনের পরই ঘোষণা করা হয় ভারত অতিরিক্ত 5 ব্যাটারি S-400 ক্রয় করবে এবং রাশিয়া তার সুখোই MKI যুদ্ধবিমানের প্রযুক্তিও সম্পূর্ণভাবে হস্তান্তর করবে। একই সঙ্গে ভারতের হাতে যাচ্ছে জিরকন হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি, যার গতি শব্দের চেয়েও 10 গুণ বেশি। এটি সেই মিসাইল যার ভয়েই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এশিয়ার পশ্চিমাংশে প্রবেশে দ্বিধায় ভোগে। যেদিন মস্কোর রাষ্ট্র টেলিভিশনে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর করমর্দনের ছবি প্রচারিত হল, সেদিন ওয়াশিংটনের নীরব নীতি নির্ধারকরা বুঝে ফেলেছিলেন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ঘড়িতে সময় বদলে গেছে। হোয়াইট হাউসের এক গোপন ব্রিফিংয়ে সেই দিন বলা হয়েছিল, ভারত এখন আর ওয়াশিংটনের পরিকল্পনার কেন্দ্র নয়, তাকে প্রতিস্থাপিত করতে হবে। এই কথাটাই মার্কিন পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা বদলে দিল। ওয়াশিংটনের চোখ দ্রুত ঘুরে গেল বঙ্গোপসাগরের দিকে, যেখানে ছোট কিন্তু কৌশলগতভাবে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটি দেশ অবস্থান করছে বাংলাদেশ। স্ট্র্যাটফোর্ড গ্লোবাল ইন্টেলিজেন্স জানায়, চীন ও রাশিয়ার জোটে ভারত যুক্ত হয়ে গেলে যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ এশিয়ায় একমাত্র টেকসই বিকল্প বাংলাদেশ। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যা তা একই সঙ্গে ভারত, মিয়ানমার, চীন এবং আন্দামান সাগরের সব রুট পর্যবেক্ষণ করতে পারে। বঙ্গোপসাগরের তটরেখা একসময় শুধু মাছ ও বাণিজ্যের গল্প ছিল, এখন সেটা হয়ে উঠেছে বিশ্বশক্তির দাবার ছক। চট্টগ্রাম, কুতুবদিয়া, পায়রা, এই 3টি নাম এখন পেন্টাগনের কৌশলগত পরিকল্পনায় ঘুরছে বারবার। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি লিখেছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র যেখানে যুক্তরাষ্ট্র এখনও সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ পায়নি, কিন্তু এই অবস্থানই সেটিকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। এর মানে হলো, ভারতের পর যুক্তরাষ্ট্রের নতুন দৃষ্টি এখন এই উপকূলেই। ওয়াশিংটনের কৌশলবিদরা জানেন, যদি বঙ্গোপসাগরের এই মাঝের ভূমি দখল করা যায়, তা চাইলে সামরিক বা ডিপ্লোম্যাটিক প্রভাবই হোক না কেন, তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দক্ষিণ প্রবেশদ্বার অচল হয়ে যাবে এবং রাশিয়া ভারতের রেলস জোটের জন্য এটি এক অনিবার্য বাধা হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশে ঘাঁটি মানে শুধু ভৌগোলিক উপস্থিতি নয়, এর মানে হলো
হিন্দু মহাসাগরের পূর্ব ও পশ্চিম উভয় প্রান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ফরেন পলিসি ম্যাগাজিনের বিশ্লেষণে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক সুবিধা পায়, তবে চীন থেকে রাশিয়া পর্যন্ত এক টানা যে করিডর তৈরি হচ্ছে তা কার্যত ভেঙে যাবে। তাই ঢাকা এখন আর কেবল একটি ছোট প্রতিবেশী নয়, এটি এখন হয়ে উঠেছে মার্কিন কৌশলের চাবিকাঠি, যেখানে একদিক চীনকে দেখেছে আর একদিক রাশিয়া ও ভারতের জোটকে। ওয়াশিংটনের জন্য এটা এক নতুন দিগন্ত, আর বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর হিসেবের সময়। যারা ভাবে যুক্তরাষ্ট্র কোনো দেশে ঘাঁটি স্থাপন করে মামরিক কুচকাওয়াজের মধ্যে দিয়ে, তারা ইতিহাস জানে না। যুক্তরাষ্ট্রের ঘাঁটি কখনো বন্দুকের আওয়াজে জন্ম নেয় না, এটি জন্ম নেয় চুক্তি, তহবিল ও উন্নয়নের নরম সুরে। প্রথমে তারা আসে সহযোগিতার নামে, তারপর মানবিক সহায়তা কেন্দ্র স্থাপন করে, তারপর একদিন সেই কেন্দ্রের পাশেই দেখা যায় রাডার, অ্যান্টেনা আর গোয়েন্দা ঘাঁটি। এভাবেই আফ্রিকার জিবুতি, মধ্যপ্রাচ্যের বাহরেন আর দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইনে যুক্তরাষ্ট্র স্থায়ী নৌঘাঁটি গড়ে তুলেছিল। সব শুরু হয়েছিল বন্দর উন্নয়ন প্রকল্প দিয়ে। রয়টার্স বিশ্লেষণে লিখেছে, যেখানে যুক্তরাষ্ট্র বলে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, সেখানেই ভবিষ্যতে দেখা যায় ইন্টেলিজেন্স লজিস্টিক হাব। উন্নয়নের আড়ালে এটাই তাদের কৌশল। বঙ্গোপসাগরেও সেই পুরনো ছক আবার ফিরছে। সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত হিউম্যানিটেরিয়ান রেসপন্স ফ্যাসিলিটি, যা কাগজে কলমে দুর্যোগ মোকাবিলা কেন্দ্র, কিন্তু প্রকৃতপক্ষে এক ধরনের নৌ লজিস্টিক কমপ্লেক্স। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও রিকন বিমান এখানে স্থায়ীভাবে অবস্থান করতে পারবে, যা পরে সামরিক সংযোগ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন প্রকল্পগুলোর ফোকাস বাণিজ্য নয়, বরং কৌশলগত উপস্থিতি। তারা এখন উন্নয়নের পাশাপাশি সমুদ্র নিরাপত্তা সহযোগিতা নামের একটি নতুন টার্ম ব্যবহার করছে, যা কার্যত সামরিক যোগাযোগ ও রাডার ডেটা শেয়ারিংয়ের পথ খুলে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইন্দো প্যাকম ইতিমধ্যে বঙ্গোপসাগরের পশ্চিমাঞ্চলকে সেন্সিটিভ সিকিউরিটি জোন ঘোষণা করেছে। তাদের অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ আছে, বাংলাদেশে সামরিক লজিস্টিক সাপোর্ট পেলে দক্ষিণ চীন সাগর ও আন্দামান নেভাল থিয়েটারকে একই সাপ্লাই চেনে আনা সম্ভব। এখানে লক্ষ্য করা যায়, ওরা বন্দুক দিয়ে ঢোকে না, বিনিয়োগ দিয়ে ঢোকে, আর ঢোকার পর ধীরে ধীরে রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাঝখানে ঢুকে পড়ে। এটাই যুক্তরাষ্ট্রের নরম যুদ্ধনীতি, যেখানে আগ্রাসনকে ঢেকে রাখা হয় সহযোগিতার পর্দায়। ঢাকার এক প্রাক্তন নৌকৌশল বিশেষজ্ঞ নাম প্রকাশ না করে বলেছিলেন, আজকের দিনেও বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক জাহাজ অস্থায়ীভাবে অবস্থান করছে, কিন্তু সেগুলোকে বলা হয় ম্যারিটাইম ট্রেনিং প্রোগ্রাম। এই ভাষাই আসল কৌশল। বাংলাদেশের দক্ষিণ উপকূল, বিশেষত কক্সবাজার থেকে পায়রা পর্যন্ত অঞ্চল এখন পরিণত হচ্ছে সেই প্রশিক্ষণ ও উন্নয়ন কূটনীতির পরীক্ষাগারে। তারা জানে সরাসরি ঘাঁটি বললে বিরোধ বাড়বে, তাই তারা বলে উন্নয়নের অংশীদারিত্ব, তারা বলে মানবিক সহায়তা। আর ঠিক সেই নামেই ইতিহাসে বহুবার শুরু হয়েছে সামরিক অবস্থান। এই দৃশ্য দেখে এক বিশ্লেষক মন্তব্য করেছিলেন, যেখানে আমেরিকান ফান্ড আসে, সেখানেই সময়ের অপেক্ষা থাকে। কখন ফান্ডের জায়গায় নেয় ফাইটার জেট। এখন সেই প্রতীক্ষা বঙ্গোপসাগরের উপকূলে, ঢেউয়ের নিচে, আর বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্তের গভীরে। ওয়াশিংটন যখন বঙ্গোপসাগরের মানচিত্রে নতুন দাগ টানতে শুরু করেছে, তখন চীন আর নয়াদিল্লির নীতি নির্ধারকরা একই প্রশ্নে একে অপরের দিকে তাকিয়ে পড়েছেন। ঢাকায় আসলে কি ঘটছে? চীনের রাষ্ট্র সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস তখন সরাসরি লিখল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কেবল ভারতের নয়, গোটা অঞ্চলের ভারসাম্যের হুমকি। এটি দক্ষিণ এশিয়ায় নতুন শীতল যুদ্ধের ভিত্তি তৈরি করবে। চীন জানে, যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে স্থায়ী উপস্থিতি পায়, তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এক অঞ্চল এক পথ নীতির দক্ষিণ প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। চীনের বিনিয়োগ এখন শুধু অর্থনৈতিক নয়, প্রতিরক্ষামূলকও। চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর, কক্সবাজারের স্যাটেলাইট ঘাঁটি, এমনকি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নও সব কিছুতেই চীনের ছায়া। আর সেই ছায়া এখন যুক্তরাষ্ট্রের চোখে কাঁটা। সাউথ চায়না মর্নিং পোস্ট মন্তব্য করেছে, চীনের কাছে বাংলাদেশ শুধু বাণিজ্যিক অংশীদার নয়, এটি চীনের সমুদ্রপথের টিকে থাকার লাইফলাইন।
তাই যুক্তরাষ্ট্রের নরম প্রবেশের পল্টা হিসেবে চীন এখন বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা দ্বিগুণ করেছে। ঢাকায় সম্প্রতি চীনা সামরিক প্রতিনিধি দলের একাধিক বৈঠকে যৌথ প্রশিক্ষণ ও উৎপাদন সুবিধা স্থাপন নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল চীন বাংলাদেশ যৌথ ড্রোন ফ্যাক্টরি স্থাপনের প্রস্তাব, যা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি কৌশলগত বার্তা। অন্যদিকে ভারতের অবস্থান এখন দ্বিধায়। একদিকে রাশিয়ার সঙ্গে গভীর সামরিক সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী জোট। দুইয়ের মাঝখানে ভারত এক অদ্ভুত সংকটে। দ্য হিন্দু লিখেছে, ভারত এখন বুঝতে পারছে যুক্তরাষ্ট্র তার পুরনো ভূমিকায় তাকে আর একমাত্র অংশীদার ভাবছে না। বঙ্গোপসাগরে এক নতুন প্রতিযোগী উঠে আসছে, বাংলাদেশ। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে নিজেদের রিপোর্টে বলেছে, যদি যুক্তরাষ্ট্র মোংলা বা পায়রায় স্থায়ী সুবিধা পায়, তবে ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীগুলো রাডারের নিচে চলে যাবে। অর্থাৎ ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী দেশের কূটনৈতিক পরিবর্তন নয়, এটি তার নিজস্ব প্রতিরক্ষা বৃত্তে এক অদৃশ্য ছিদ্র। এখানে এক ধরনের বিদ্রূপও আছে। বছরের পর বছর ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব রেখেছিল, আজ যুক্তরাষ্ট্র সেই একই পথ ধরে তার নিজস্ব ভূমিকায় প্রবেশ করছে। একজন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ অজয় শুক্লা লিখেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থান ভারতের জন্য এক সতর্ক সংকেত। এটি এমন এক রাষ্ট্র যাকে দীর্ঘদিন ছোট মনে করা হয়েছে, অথচ আজ সেটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের নিয়ন্ত্রণ হয়ে উঠেছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, তিন দিক থেকে ঘনিয়ে আসে এই আগ্রাসী উপস্থিতির মাঝখানে বাংলাদেশ যেন এক বাস্তব দাবার বোর্ড, যেখানে প্রতিটি পদক্ষেপই এখন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ঢাকা এখন এমন এক অবস্থানে যেখানে নীরবতাও এক ধরনের কৌশল। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষার খেলা খেলছে, যা একদিকে ইতিহাসের সবচেয়ে কঠিন, অন্যদিকে সবচেয়ে প্রয়োজনীয়। একদিকে চীনের বিনিয়োগ, পদ্মা সেতু, রেল সংযোগ, রাডার সিস্টেম, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত সহায়তার প্রস্তাব। প্রফেসর ইউনূস প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু তার সাম্প্রতিক বক্তব্যে একটি বাক্য এখন আলোচিত: বাংলাদেশের সমুদ্র শুধু অর্থনীতির নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক। এই একটি লাইন অনেক কিছু বোঝায়। এটি একদিকে সতর্কতা, অন্যদিকে সংকেত। বাংলাদেশ কোনো পক্ষের ঘাঁটি হবে না, তবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প খোলা রাখবে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বিশ্লেষণে বলেছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সাইলেন্ট কোর। এই দেশ যেদিকে ঝুঁকবে, গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য সেদিকেই ঘুরে যাবে। এই বিশ্লেষণ এখন দক্ষিণ এশিয়ার থিঙ্ক ট্যাঙ্কগুলোতে আলোচনার কেন্দ্র, কারণ বাংলাদেশের সিদ্ধান্ত শুধু একটি বন্দর বা চুক্তি নয়, এটি চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার নীরব কেন্দ্রবিন্দুতে দাঁড়ানো এক রাষ্ট্রের ঘোষণা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, আমরা কাউকে শত্রু করছি না, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিক্রি করব না। এটা এখন শুধু কূটনীতি নয়, এটা বেঁচে থাকার সংগ্রাম। চীনের পক্ষে ঢল মানে যুক্তরাষ্ট্রের চাপ, আর যুক্তরাষ্ট্রের পক্ষে ঢল মানে চীনের রোষ। এই বাস্তবতার মাঝে বাংলাদেশ এখন এক সূক্ষ্ম ভারসাম্যের দোলায় দাঁড়িয়ে। তবে বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকারের এক বড় সুবিধা হলো তারা কারও প্রতি রাজনৈতিক ঋণে বাধা নয়, তাই তারা সিদ্ধান্ত নেবেন দেশের প্রয়োজন অনুযায়ী, কোনো দেশের শক্তির আদেশে নয়। দি ডিপ্লোমেট বলছে, বাংলাদেশের কূটনৈতিক নীরবতা এখন তার সবচেয়ে বড় অস্ত্র। যেখানে সবাই উচ্চস্বরে অবস্থান ঘোষণা করছে, সেখানে ঢাকা নিজেকে রেখেছে এক অদৃশ্য ভারসাম্যে। এই নীরবতা অনেককে অস্বস্তিতে ফেলেছে, কারণ তারা বুঝতে পারছে না বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। তবে একটা বিষয় স্পষ্ট, ঢাকার নেতৃত্ব এখন আর প্রতিক্রিয়াশীল নয়, বরং প্রত্যুৎপন্ন। তারা জানে দক্ষিণ এশিয়ার নতুন ইতিহাস লেখা শুরু হয়েছে বঙ্গোপসাগরের তীরে, এবং এই ইতিহাসে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ শান্তি ও সংঘাতের রূপরেখা। রাতের সমুদ্র অনেকটা মানুষের মনের মতো, বাইরে শান্ত, ভেতরে ঝড়ো। চট্টগ্রাম নৌঘাটির উপরে তখন শুধু বাতাসের শব্দ। দূরের দিগন্তে জ্বলছে এক বিদেশি জাহাজের আলো, যেটি কার কেউ জানে না। ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তরের মানচিত্রের উপর ঝুঁকে থাকা এক কর্মকর্তা ধীরে বললেন, সবাই এখন আমাদের দিকে তাকিয়ে। আরেকজন উত্তর দিলেন, তারা তাকাক, কিন্তু আমরা যেন নিজের দিক না হারাই। ঘরের আলো নিভে গেল, শুধু মানচিত্রের উপর নীল রেখাগুলো ঝলমল করছে। একদিকে চীন, অন্যদিকে যুক্তরাষ্ট্র, মাঝখানে বাংলাদেশ। বাইরে ঢেউ আছড়ে পড়ছে ধীরে ধীরে। কেউ জানে না এই ঢেউ আগামীকাল কোন বন্দর ছুঁয়ে যাবে, চট্টগ্রাম, বেইজিং
নাকি ওয়াশিংটনের কোনো গোপন ঘাঁটি? একটা জিনিস শুধু স্পষ্ট, এই সমুদ্র আর কারো একার নয়। এখানে প্রতিটি ঢেউ এখন একটি বার্তা, প্রতিটি নীরবতা এক ধরনের সতর্কতা। আর বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে সেই শাশ্বত প্রশ্ন, শক্তির পাশে দাঁড়াবে না সার্বভৌম নিরাপত্তার? বাতাসে লবণের গন্ধ, রাডারের আলো জ্বলছে, আর দক্ষিণ এশিয়ার ইতিহাস আবার নতুন করে লেখা শুরু হচ্ছে এই বঙ্গোপসাগরের নীরবতার গভীরে।